অর্ণব চোখ রাখলো ওই দীঘল কালো মণি জোড়ায়। বিনিতার কাজল চোখ দুটো অর্ণবের অন্যতম পছন্দের। সেই চোখ দুটো আজও নিজের জন্য অনুভূতি দেখতে পেল, খানিকটা দ্বিধা মিশ্রিত অনুভূতি। এটুকু দেখে বুঝে ফেলেও না বলছে না, কিন্তু হ্যাঁ জন্য সময় নিচ্ছে। তাইও আগ বাড়িয়ে কিছু করে না, কেবল কোমল স্বরে শুধায়, I can wait. Even hold back. Just don't look away. তারপর মাথাটা সামান্য কাত করে, যেন ওর চোখে খুঁজতে চায় এক বিন্দু সম্মতি। চোখ বন্ধ করে ফেলে বিনিতা, তাতেই হয়তো মিলল ওর উত্তর। অর্ণব এরপর সময় নষ্ট করলো না আর, ধীরে কপাল ঠেকালো বিনিতার কপালে। দুজনের উষ্ণ নিঃশ্বাস মিলে মিশে একাকার। অর্ণবের এক হাত উঠে আসে ওর গালের পাশে, পেছন থেকে ভেজা চুল সরিয়ে কানের পাশে রাখে আঙুলের ডগা। বিনিতার চোখ বুজে আসে, ভারী হয়ে ওঠে শ্বাস প্রশ্বাস। অর্ণব থেমে থাকে মুহূর্ত খানেক, তাকিয়ে থাকে বিনিতার চোখে, যেন পড়ে ফেলতে চাইছে ওর ভেতরটা। তারপর ওর গলার স্বরটা প্রায় নিঃশব্দের মতো শোনায়, Stop me if you feel uncomfortable. তারপর ধীরে ধীরে এগোলো বিনিতার রক্তিম ওষ্ঠযুগলের দিকে। একটুও তাড়াহুড়ো না করে ঠোঁট নামিয়ে আনলো ধীরে। অর্ণবের পুরো ওষ্ঠজোড়া আলগোসে স্পর্শ করলো বিনিতার কোমল অধর। বিনিতার শরীরে যেন খেলে গেল বিদ্যুৎ তরঙ্গ। পাক্কা 3 সেকেন্ড পর সরে এলো অর্ণব। বিনিতার শ্বাস তখন অগোছালো, চোখ দুটো আধ বোঝা। এক পলক বিনিতার মুখের দিকে তাকিয়ে অর্ণবের ওষ্ঠজোড়া আবারও আঁকড়ে ধরলো বিনিতার অধর যুগল। বিনিতার হাত তখন উঠে এসেছে অর্ণবের বক্ষস্থলে, মুঠো করে ধরেছে ভেজা টি শার্ট। ভেজা টি শার্টের নিচে হৃৎপিণ্ডটা তখন লাফিয়ে চলছে সমান তালে, যার ছন্দে তাল মেলাচ্ছে বিনিতার ঘন হয়ে আসা নিঃশ্বাস। কিছু সময় পর বিনিতার নিঃশ্বাস আটকে এলে অর্ণব ওর ঠোঁট ছেড়ে কপাল ঠেকালো কপালে। দুজনের অগোছালো নিঃশ্বাস পড়ছে একটার পর একটা। বৃষ্টি থেমে গেছে তখন, শান্ত হয়েছে প্রকৃতি। তার সাথে শান্ত হয়েছে অর্ণবের ভেতরে বয়ে চলা ঝড়। অর্ণব বিনিতার দিকে তাকালো, লজ্জা হাসফাস করছে মেয়েটা। লাজে রাঙা হয়েছে নববধূর মুখখানি। অর্ণব মুগ্ধ হলো নববধূর এই নতুন রূপে। Binita? অর্ণব ডাকলো ফিসফিসিয়ে। এতক্ষণ কোনো রকমে অর্ণবের সামনে দাঁড়িয়ে থাকতো, এ যাত্রায় আর দাঁড়াতে পারলো না বিনিতা। এক ছুটে বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। Binita, সাবধানে পড়ে যাবেন তো। ছাদের মেঝে পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির পানিতে। কে শোনে কার কথা? বিনিতা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ছাদের দরজা দিয়ে। বিনিতার আচমকা দৌড়, লজ্জারাঙা হাসপাস মুখশ্রী। অর্ণব বোধহয় আরেকবার নতুন করে প্রেমে পড়লো। ও মাথা নিচু করে নিজের ভেজা চুলে আঙুল চালায়। টুপটাপ আটকে থাকা বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে চারপাশে। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকায়। বোকা বোকা একটা হাসি ফেলে যায় ঠোঁটের কোণে, যেন সদ্য প্রেমে পড়া এক আনাড়ি প্রেমিক, যে নিজের অনুভূতি পারছে না ঠিকঠাক বুঝে উঠতে। জানালার ফাঁক বলে সকালে মিঠে রোদ্দুর বিনিতার মুখে পড়ছে। পিট পিট করে চোখ খুললো। সদ্য জেগে ওঠা মস্তিষ্ক নিজের অবস্থান বুঝে নিতে সময় নিল কয়েক মুহূর্ত। শোয়া থেকে উঠে বসতে নিলে পেটের উপর অনুভব হলো ভারী কিছু। বিনিতা চোখ নামিয়ে তাকালো। শাড়ি ভেদ করে অর্ণবের হাত স্পর্শ করে আছে ওর উন্মুক্ত পেট। এক মুহূর্তের জন্য বিনিতা থমকে যায়। ঘুমের ঘোরে বেখেয়ালে শাড়ি কখন এদিক সেদিক সরে গেছে কে জানে। তড়িৎ গতিতে পাশে থাকা অর্ণবের দিকে তাকালো। না, অর্ণব এখনো ঘুমাচ্ছে। জেগে থাকলে লজ্জায় ওর কি অবস্থা হতো, সেটা ভাবতে ভাবতেই আস্তে করে অর্ণবের ভারী হাতটা নিজের পেটের উপর থেকে সরিয়ে পাশে রাখলো বিনিতা। শাড়ি ঠিকঠাক করে বিছানা থেকে নামতে নিলে হঠাৎ করে আঁচলের টান পড়ে থেমে যেতে হলো ওকে। ঘাড় ঘুরিয়ে পিছনে চাইলো। হৃৎপিণ্ড নামক বস্তুটা ধক করে উঠলো। ঘুম ঘুম চোখে অর্ণব হাত বাড়িয়ে আঁচল টেনে ধরেছে। আমাকে রে গড়ে যাচ্ছেন? আম- আমি মানে আপনি তো ঘুমোচ্ছিলেন তাই। কথা শেষ করার আগেই শাড়ির আঁচলে হ্যাঁচকা টান পড়ায় হুমড়ি খেয়ে অর্ণবের বুকের উপর পড়লো। বিনিতার ঠোঁটে তর্জনী ছোঁয়ালো অর্ণব। অর্ণবের ঠোঁটে হাসি, চোখ দুটোয় ঘুমের রেশ কাটেনি এখনো। কোথায় বলেছেন? ওর ঘুম ঘুম হাসকে স্বরে বিনিতার কয়েকটা হার্টবিট মিস হলো বোধহয়। বিনিতার গা গরম হয়ে উঠলো। অপ্রস্তুত মুখে কিছু বলতে গিয়েও থেমে গেল। নিজের বিপজ্জনক অবস্থাটা টের পেয়ে দ্রুত সরে আসতে চাইলেও, কিন্তু অর্ণবের বলিষ্ঠ হাতটা শক্ত করে চেপে ধরেছে ওর মেদহীন কোমর। একটুখানি থাকুন না, খালি পালে পালে স্বভাব আপনার। বাচ্চাদের মতো মুখ ফুলালো অর্ণব। বিনিতা ফিক করে হেসে ফেললো এবার। এই যে ঘুম থেকে উঠেই আপনার নাটক শুরু হলো, দেখুন, ছাড়ুন দেখি।
উঠতে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে, আপনি আরো দেরি করিয়ে দিচ্ছেন। আন্টি কি ভাববে বলুন তো? কি আর ভাববে? এটাই ভাববে যে তার ছেলে আর বৌমা সকাল সকাল রোমান্সে মগ্ন। বিনিতার দিকে তাকিয়ে চোখ টিপলো অর্ণব। বিনিতা চোখ গোল গোল করে বলল, আপনার লজ্জা করছে না? কি যাতা বলছেন আপনি? লজ্জার কি আছে? যা সত্যি তাই তো বলছে। এই যে আপনি আমার এত কাছাকাছি, এটা রোমান্স নয়? অর্ণবের কথা আর এক দফা লাল হয়ে ওঠে বিনিতার গাল। আপনার মধ্যে রোমান্স ছাড়া আর কিছু আসে না, না? নববিবাহিত বধূ আশেপাশে থাকলে তখন মাথায় আর কিচ্ছু থাকার কথাও তো না। বিনিতার কপালের উপর পড়ে থাকে চুলগুলো আলতো করে কানের পেছনে গুজতে গুজতে উত্তর দিল অর্ণব। ধ্যাৎ। লাজে চোখ নামিয়ে ফেললো বিনিতা। এক ঝটকায় অর্ণবের বুকের উপর থেকে সরে এসে উঠে দাঁড়ালো। চটপট শাড়ির আঁচল ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল অর্ণবের মুখের একরাশ তৃপ্ত দুষ্টু হাসি। আজ দুপুরে রিসেপশনের আয়োজন করা হয়েছে এহসান বিলায়। পার্লারের মেয়েরা বিনিতাকে সাজাতে চলে এসেছে। বিনিতা চটপট গোসল সেরে এসে সাজতে বসেছে। ওদিকে অর্ণব ঘরে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে। বিনিতা ঘর থেকে সেই যে সকালবেলা বেরোলো, তারপর আর আসার নাম নেই। ওভাবে বসে থাকতে থাকতে দরজার নব ঘোরানোর শব্দ হতেই চমকে মাথা তোলে অর্ণব। চোখ জুড়ে তীক্ষ্ণ কৌতূহল। এই বুঝি এসে গেল ওর সানফ্লাওয়ার। কিন্তু দরজা পুরোপুরি খুললে দেখা গেল ভিতরে ঢুকে আসছেন আসমা বেগম, হাতে একটা গহনার বক্স। অর্ণবের মুখে একরাশ বিরক্তি ভেসে ওঠে। অর্ণবকে ওভাবে বসে থাকতে দেখে আসমা বেগম বললেন, এই ছেলে এখনো রেডি হওনি? কখন রেডি হবে? দেরি হয়ে যাচ্ছে তো। তারপর আলমারি থেকে বিনিতার জন্য শাড়ি বের করতে করতে আবারও বললেন, বিনিতাকে তো পার্লারের মেয়েরা রেডি করাতে এসেছে, ও এখন আসবে না। তুমি ওর জন্য বসে না থেকে রেডি হয়ে নাও। অর্ণব মুখে কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট লেখা। তুমি না এসে বিনেতে নিচের সারা নিতে এলো না কেন মা? আসমা বেগম চলে যেতেই ও আবারও দরজার দিকে তাকালো। তারপর চোখ নামিয়ে রিস্ট ওয়াচে তাকালো একবার। না, কতক্ষণ লাগবে বলো তো সানফ্লাওয়ার? ওর অসহিষ্ণু মনটা ধীরে ধীরে বদলে গেল ব্যাকুলতায়। ঘড়ির কাঁটা যখন রিসেপশনের সময়ের দিকে এগোচ্ছে, অর্ণবের অস্থিরতাও যেন বাড়ছে পাল্লা দিয়ে। ঠিক এমন সময় দরজায় টোকা পড়লো। পরপর মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল ধীরগতিতে। অর্ণবের চোখ মুহূর্তেই স্থির হয়ে গেল দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। প্যাস্টেল পিচ রঙের শাড়ির সোনালি পাড়ে সূক্ষ্ম কাজ করা, কোমর সমান চুলগুলো আজ খোলা, কপালে ছোট্ট একটা টিপ, হাত ভর্তি কাচের চুড়ি, মাঝখানে দুটো সোনার বালা, কানে ঝুমকো ঝুলছে, গলায় ভারী গহনা, ঠোঁটে ডার্ক নুট লিপস্টিক। সবকিছু ছাপিয়ে যা সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো ওর চোখ দুটো। গাঢ় কাজল আর হালকা ব্রাউন স্মোকি আইশ্যাডো ওয়াই চোখ দুটোকে আজ অন্যরকম লাগছে। এক পলক তাকিয়ে দেখে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো অর্ণবের। সানফ্লাওয়ার? ঠোঁটের কোণে নিজের অজান্তেই চলে এসেছে মুচকি হাসি। বিনিতা ভেতরে ঢুকে লাজুক মুখে বলল, পার্লার আপুরা বলল একবার এসে আপনাকে দেখাতে ঠিকঠাক সাজা হয়েছে কিনা। দেখুন তো কেমন লাগছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। অর্ণবকে এগোতে দেখে বিনিতার হৃৎপিণ্ড নামক বস্তুটা ধক করে উঠল। সব ঠিক আছে, বলল অর্ণব। শুধু একটা সমস্যা হয়েছে। কি? বিনিতা বিচলিত হলো ওর কথায়। তারপর বলিষ্ঠ হাতে ওর কোমর জড়িয়ে অর্ণবকে মিশিয়ে নিল নিজের সাথে। পারফিউম আর নতুন শাড়ির গন্ধ মিলেমিশে একটা মিষ্টি মিষ্টি নেশা তৈরি হয়েছে অর্ণবের চারপাশে। সমস্যাটা হলো, অর্ণবের হাতটা ততক্ষণে উঠে এসেছে বিনিতার গালে। বৃদ্ধাঙ্গুল শুয়েছে ঠোঁটের কোণ, কণ্ঠ নেমে এসেছে খাদে। ওদিকে বিনিতার অবস্থা নাজেহাল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভিতর লাফাতে লাফাতে বেরিয়ে যেতে চাইছে। অর্ণব মুখটা ওর মুখের খুব কাছাকাছি এনে ফিসফিস করলো। I wanna kiss you, sunflower, right now. বিনিতার ঠোঁটের কোণ কেঁপে উঠলো। চোখের পাতা যেন ভারী হয়ে এলো। ওর চোখ দুটো বুজে আসতেই অর্ণব ধীরে ধীরে ঝুঁকে এলো সামনের দিকে। দুটো কপাল প্রথমে ছুঁয়ে গেল, তারপর ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁট, সাবধানে নিঃশব্দে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর অর্ণবের নজর আটকালো ওর ঠোঁট ছেড়ে কাঁধে। বিনিতার নিঃশ্বাস তখন পড়ছে অনিয়মিত ভাবে। তার থেকে ওর শাড়ির আঁচলটা কিছুটা সরে গেছে বেখেয়ালে। উন্মুক্ত হয়েছে কাঁধের খানিকটা অংশ। অর্ণবের চোখ আটকে যায় সে উন্মুক্ত অংশে দৃশ্যমান কুচকুচে কালো তিলটায়। তিলটা যেন মুগ্ধতার এক ক্ষুদ্র কেন্দ্রবিন্দু হয়ে ধরা দিচ্ছে ওর চোখে। অর্ণবের আঙুল এগোয় ধীরে, দৃষ্টিতে মুহূর্তেই গাঢ় হয় মাদকতার পরিমাণ।
আঙুলের স্পর্শ থেমে যায় সেই তিলের আশেপাশে, তারপর ঠোঁট নেমে আসে নিঃশব্দে। বিনীতা শিউরে ওঠে চোখ বন্ধ অবস্থায়, আঙুলগুলো আঁকড়ে ধরে অর্ণবের শার্টের কলার। ঠিক সেই মুহূর্তেই টোকা পড়লো দরজায়। ফাহিমের কণ্ঠ ভেসে এলো দরজার ওপাশ থেকে। বিনীতা লাফ দিয়ে সরে যায় অর্ণবের কাছ থেকে। লজ্জায় পলাশ রাঙা হয়েছে পুরো বদন। অর্ণব ধপ করে চোখ বন্ধ করে মাথাটা পেছনে হেলিয়ে দিল। একটা স্পষ্ট দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর ঠোঁটের ফাঁক দিয়ে। হৃদয়ের মাঝে পড়েছে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ। এই হতচ্ছাড়াটা আসার সময় পেলো না, ইডিয়েট কোথাকার। তারপর বিনীতার দিকে তাকালো এক পলক। ও তখন চুপচাপ দাঁড়িয়ে, আঁচল ঠিক করতে ব্যস্ত, মুখ নামিয়ে রেখেছে এমন ভাবে যেন মাটির ভিতর ঢুকে যেতে চায়। তারপর গলা তুলে ফাহিমের উদ্দেশ্যে বলল, তুই নিচে যা, আমরা 10 মিনিটে আসছি। ইয়ে, অর্ণব, হুম। অর্ণবের চোখের নেশা নেশা ভাবটা আবারও ফিরে আসছে। ইয়ে, মানে আপনার ঠোঁটে। হুম, ঠোঁটে। অর্ণব এক পা দুপা করে এগোচ্ছে বিনীতার দিকে। ঠোঁটে মানে লিপস্টিক লেগেছে। বলেই বিনীতা এক দৌড়ে ঢুকে গেছে ওয়াশরুমে। অর্ণব হতবুদ্ধির মতো দাঁড়িয়ে পড়লো ওখানে। তারপর ঠোঁটে হাত দিয়ে বোকা বোকা চোখে চেয়ে দেখলো আঙুলে লেগে থাকা নোট রঙের লিপস্টিক। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিফলন নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, নাও আই ফিলিং লাইক আ ম্যারিড ম্যান। অনেক কিছু খেয়াল করতে হবে এখন থেকে, দৌলের মারিচ্ছেদ বলে কিছু থাকবে না। হ্যাঁ। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হলো বিনীতা। এগিয়ে এসে একটু ইতস্তত করে বলল, আপনি রেডি হন, আমি নিচে যাই। অর্ণব এবার একটু হাসলো, ঠোঁটের কোণে চাপা দুষ্টুমি মাখানো হাসি। খুবই চমৎকার ভাবনা। অর্ণব তখন আয়নার সামনে থেকে ঘুরে ওর দিকে তাকালো। একটু ওয়েট করুন সানফ্লাওয়ার, একসাথে যাই। বিনীতার চোখে খানিক বিস্ময়, তারপর নিঃশব্দে মাথা নাড়লো। ঠোঁটের কোণে ফুটলো এক টুকরো হাসির রেখা। আচ্ছা, আমি তাহলে চেঞ্জ করে আসি। ওয়াশরুমে ঢুকে অর্ণব আয়নার দিকে তাকালো। মনে হলো বিনীতার এই হাসি মাখা মুখটাই ওর জীবনের সবচেয়ে দামি অলংকার। আর ও নিজে একজন সৌভাগ্যবান মানুষ, যার ঠোঁটে এখনো লেগে আছে ভালোবাসার প্রমাণ। অর্ণব আর বিনীতা একসাথে সিঁড়ি দিয়ে নামছে। সবার মুগ্ধ দৃষ্টি আটকালো ওদের দিকে। প্যাস্টেল পিচ শাড়ির সাথে অর্ণবের কালো স্যুটটা মানিয়েছে ভীষণ ভাবে। মাশাল্লাহ, আমার বৌমাকে কি মিষ্টি লাগছে। আসমা বেগম এগিয়ে এলেন ওদের কাছে। অর্ণব হেসে বলল, আম্মু, এটা আমার সানফ্লাওয়ার না? মিষ্টি তো হবেই। বিনীতার লজ্জায় চোখ নামিয়ে ফেললো। সরি আন্টি, আমরা একটু দেরি করে ফেললাম। আসমা বেগম মিষ্টি করে হাসলেন। আরে সরি বলছো কেন বোকামি, দেরি হয়েছে কোথায়? গেস্টরা সবাই কেবলই এসে পৌঁছেছে, এসেও সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বিনীতা অর্ণব স্টেজে উঠতেই দেখা মিলল বিনীতার বন্ধু দলের। রূপন্তী, মিথিলা, তুহিন, রাহাত সবাই এসেছে। ওদিকে অর্ণবেরও কিছু বন্ধু বান্ধব এসেছে কলেজ লাইফের। রাহানুমা বেগম আর ফারুক সাহেব এসে পৌঁছেছেন একটু আগেই। বাবা মাকে দেখে বড্ড ইমোশনাল হয়ে পড়েছিল বিনীতা। তারপর নিজেকে সামলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দীর্ঘ পরিচয় পর্ব শেষে এবার ফটো সেশনের পালা। ফটোগ্রাফার বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল ওদের। ওকে, ব্রাইড অ্যান্ড গ্রুম একসাথে একটু কাছাকাছি আসুন। হ্যাঁ হ্যাঁ, এভাবেই। অর্ণব এক পা এগিয়ে এসে বিনীতার দিকে হাত বাড়ালো। বিনীতা হেসে হাত রাখলো ওর হাতে। ক্লিক ক্লিক করে চললো ক্যামেরা। ফটো সেশনের 1 ঘন্টা প্রায় শেষের পথে। ক্যামেরার ফ্ল্যাশ, ভিড়, গুঞ্জন সব মিলিয়ে ক্লান্ত লাগছিল বিনীতার। একটা পোজ দিতে গিয়ে হঠাৎ করে মাথাটা একটু টলে গেল ওর। অর্ণব পাশেই দাঁড়িয়েছিল, হাত বাড়িয়ে সাথে সাথে আঁকড়ে ধরলো ওর মেদহীন কোমর। উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, কি হলো বিনীতা, ঠিক আছেন? বিনীতা একটুখানি হাসার চেষ্টা করলো। মাথাটা হঠাৎ ঘুরে উঠলো কেমন। অর্ণবের কপালের ভাঁজগুলো গভীর হলো, চোখে দুশ্চিন্তার ছাপ। বসুন দেখি এখানে। এতক্ষণ বলেননি কেন, খারাপ লাগছে যে? বিনীতার ঠোঁটে ক্লান্ত একটা হাসি ফুটে উঠলো। ভাবলাম পরে বলি। অর্ণব ওর হাতটা নিজের শক্ত মুঠোয় নিল। আপনার ভালো না থাকা আমাকে বড্ড পোড়ায়, আপনি বলছেন না? বিনীতার চোখ নামিয়ে নেওয়া অভ্যাস বরাবরই, কিন্তু আজ চোখ নামিয়ে নিল না ও। তাকিয়ে দেখলো গাঢ় বাদামি অস্থির মনে দুটোই নিজের স্বচ্ছ প্রতিচ্ছবি। ঠিক তখনই রূপন্তীর গলা ভেসে এলো, এই যে নবদম্পতি, তোমাদের ফটো সেশন শেষ, চলো এখন গ্রুপ ফটো তুলবো।
অর্ণব বলল। 10 মিনিটে বেরোতে গেছে, এরপর বাকিটা। রূপন্তী কিছুটা অবাক হয়ে তাকালো ওদের দিকে, তারপর বলল। আচ্ছা, অ্যাজ ইউর উইশ। রূপন্তী চলে যেতে অর্ণব তাকালো বিনিতার দিকে। মাথা ঘুরছে কেন হঠাৎ করে? কিছু খাননি আজ সারাদিন? বিনিতা মাথা নাড়লো আস্তে। খেয়েছি, মানে সকালে 1 কাপ চার সাথে একটা পরোটা। অর্ণব গম্ভীর গলায় বলল। আপনি কি সিরিয়াসলি চান আমি এখন ডেকেছি? এত ভিড়, এত ঝামেলা মাঝে আপনি খালি পেটে ঘুরছেন? বিনিতা ঠোঁট উল্টে ফেলল। আমি বুঝিনি এত ক্লান্ত লাগবে। আসলে আমার আয়রন ডেফিসিয়েন্সি প্রবলেম আছে, তো মাঝে মাঝে এমনটা হয়। অর্ণবের মুখের অভিব্যক্তি পাল্টে গেল মুহূর্তেই। গলার রাগ মিলিয়ে গিয়ে ভর করলো হতাশা। আপনি আমাকে একবারও বলেননি। বিনিতা ধীরে বলল। বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম বলে আর বলা হয়ে ওঠেনি। লেট মি চেক ইউর পালস। কিছু খেতে হবে এখনই, আমি ব্যবস্থা করছি। পালস চেক করে অর্ণব উঠে গেল ওর পাশ থেকে। বিনিতা একটু থমকে গিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর অর্ণব ফিরে এলো হাতে একটা জুসের গ্লাস আর একটা ছোট স্ন্যাক্স প্লেট নিয়ে। এই দিন, আগে এটা শেষ করতে হবে। অর্ণবের কণ্ঠস্বর এখনো গম্ভীর। বিনিতা গ্লাসটা হাতে নিল, আস্তে করে বলল। রাগ করছেন? না, রাগ করবো কেন? অর্ণব এক মুহূর্ত থেমে বলল। বিনিতা একটু হাসলো। আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন অর্ণব? ঠিক আছি তো আমি। অর্ণব আস্তে করে ওর পাশে বসে পড়ল। আপনি ঠিক থাকা আর সত্যি ঠিক থাকা এক জিনিস না। বিনিতা একটা ছোট নিঃশ্বাস ফেললো, জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল। আবার শুরু করলেন? অর্ণব সিরিয়াস মুখে বলল। কপালে ঘাম হয়নি, কিন্তু ঠোঁট ফ্যাকাশে, পালস একটু দ্রুত, ক্লিয়ার সাইন অফ হাইপোগ্লাইসেমিয়া, আর চোখের নিচে হালকা ডার্ক সার্কেল। এটা আয়রন ডেফিসিয়েন্সির ক্লাসিক প্যাটার্ন। বিনিতা বিরক্ত গলায় বলল। আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন? ইনজেকশন দেবেন নাকি ব্যাগে করে স্যালাইন ঝুলিয়ে নিয়ে এসেছেন? অর্ণব হেসে ফেললো ওর কথার ধরনে। না, আপাতত এক গ্লাস জুস আর কিছু স্ন্যাক্সে শুরু করছে, বাকি প্ল্যান রুমে গিয়ে। বিনিতা ঠোঁট বাঁকলো। আপনার এত সব ডাক্তারি মাথার ভেতরে কিভাবে রাখতে পারেন আপনি? পারি, অর্ণব কাঁধ ঝাঁকিয়ে বলল। কিন্তু আপনি তো নিজের যত্ন নিতে জানেন না, তাই আমি ডাক্তারকে ছেড়ে ফেলে বাধ্য হয়ে। বিনিতাও হেসে ফেললো এবার। আচ্ছা আমি ভালো হয়ে যাব, এখন চুপচাপ বসুন এখানে, বেশি সিরিয়াস হবেন না। অর্ণব ওর দিকে তাকিয়ে হালকা গলায় বলল। ঠিক আছে, চুপ করে বসে থাকছে। তবে এই অবস্থায় আপনাকে এত সুন্দর লাগছে, সেটা বলা যাবে? বিনিতা মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকালো। না, এখন সেটা বলাও মানা। তখনই সাফিন এলো ওদেরকে ডাকতে। এই যে মিস্টার অ্যান্ড মিসেস, আর কতক্ষণ রোম্যান্স করবেন আপনারা? কেক কাটতে হবে না? অর্ণব চোখ ছোট ছোট করে তাকালো সাফিনের দিকে। রোমান্স না, পেশেন্ট মনিটরিং হচ্ছিল, মেডিকেল প্রোটোকল, বুঝলে? সাফিন হতাশার শ্বাস ফেললো বন্ধুর দিকে তাকিয়ে। ভাই, আজকের দিনটা অন্তত মাফ কর। রিসেপশনের দিন অন্তত ডাক্তারি ফলাস না। আমিও তো তাই বলছি, কিন্তু উনি শুনছেনটা কই? তখন থেকে কি শুরু করেছে? বিনিতাও যোগ দিল সাফিনের সাথে। অর্ণব ভ্রু কুঁচকে তাকালো দুজনার দিকে। আচ্ছা, দুজন মিলে টিম আপ করা হচ্ছে এখন। বিনিতা চোখ বড় বড় করে বলল। টিম আপ করিনি, আমি তো শুধু সত্যি বলেছি। সাফিন হাসলো। আচ্ছা আচ্ছা বাবা, চল এখন, ওদিকে দেরি হচ্ছে। রিসেপশনে প্রোগ্রাম শেষে ক্লান্ত হয়ে রুমে ফিরে বিনিতা ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। তারপর অর্ণব ঢুকলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে অর্ণব একটা ছোট ব্যাগ হাতে বিছানায় এসে বিনিতার পাশে বসলো। এটা কি? কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো বিনিতা। আপনার প্রেশার চেক করব, আপনি চুপচাপ এখানে বসুন। বলে ব্যাগ থেকে নিজের স্টেতো আর ছোট্ট প্রেসার মেশিনটা বের করলো অর্ণব। বিনিতা অবাক হয়ে তাকালো ওর দিকে। মানে কি হয়েছে আমার? প্রেশার চেক করবেন কেন? অর্ণব শান্ত গলায় বলল। কিছু হয়নি, যেটা নর্মাল চেক আপ। বিনিতা বিরক্ত মুখে বলল। মানে বিয়ের পর দিনই আমায় পেশেন্ট বানিয়ে ফেললেন? অর্ণব গম্ভীর মুখে কাঁধ ঝাঁকালো। স্বামী হিসেবে দায়িত্ব শুরু করেছে, এখন আপনি আমার দায়িত্ব। বিনিতা, আপনি ভালো না থাকলে আমি ভালো থাকবো কি করে? বিনিতা তাকিয়ে থাকলো ওর দিকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল।
আপনার এই সিরিয়াস ভাবটা একদিন খুব বিরক্তিকর, আবার খুব স্পেশালেও। অর্ণব হেসে ফেলল। বিরক্ত হন কি আমি স্পেশাল মনে করেন, যা খুশি, কিন্তু প্রেশারটা চেক করতে হবে। চুপচাপ হাতটা বাড়ান। বিনিতা মুখ ভার করে হাত বাড়িয়ে দিল। অর্ণব স্টেথও গলায় ঝুলিয়ে হালকা গলায় বলল, চলবে কি না সেটা তো পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবে মিসেস। রিসেপশনের পর 1 সপ্তাহ পেরিয়েছে। বিনিতারা নতুন বাসায় শিফট করেছে 2 দিন হলো। শহরের তুলনামূলক নিরিবিলি এলাকায় ওদের বাসাটা ছোট্ট, একদম সাদামাটা। 2টো বেডরুম, একটা ডাইনিং আর লিভিং রুম নিয়ে ছোট্ট একটা স্পেস। বেডরুমের সাথে লাগোয়া বারান্দা আছে একটা। ফ্ল্যাটটা অবশ্য অর্ণবের পছন্দেই নেয়া, তবে বিনিতার ভারী পছন্দ হয়েছে বাসাটা। রান্নাঘর থেকে ভেসে আসছে লবঙ্গ আর দারচিনির ঘ্রাণ। বিনিতা চুলে চা বসিয়ে এসে চুল বাঁধছে আয়নার সামনে দাঁড়িয়ে। অর্ণব তখন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হতে ফোন রেখে বারান্দা থেকে ভিতরে এলো। বিনিতাকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে দেখে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হালকা গলায় বলল, গোছানোর কাজ শেষ হয়েছে? বিনিতা আয়নার ভেতর দিয়ে অর্ণবের দিকে তাকালো। হ্যাঁ, মোটামুটি শেষ। আপনার বইগুলোই শুধু একটা ঝামেলা। 5টা তাক জুড়ে কেবল আপনারই বই। অর্ণব হাসলো। ওগুলো তো আমার শাস্ত্রের জায়গা। আর আমার শান্তির জায়গা হবে এই বারান্দাটা। বিনিতা বলল। ওর গলায় তখন ছেলে মানুষই উচ্ছ্বাস। আজকে বিকেলেই আমি কিছু গাছ আনবো। অর্ণব মুচকি হেসে ওর পেছনে গিয়ে চুলের ক্লিপটা ওর হাত থেকে নিয়ে চুলগুলো আটকে দিল। ঠিক আছে, আমি তাহলে আজকে তাড়াতাড়ি চলে আসবো। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিমে। বিকেলের মিষ্টি রোদের ছায়া পড়েছে বারান্দা জুড়ে। অর্ণব তাড়াতাড়ি বাসায় ফিরেছে আজ। ওদের নতুন বাসা থেকে খানিকটা দূরে একটা ছোট্ট নার্সারি আছে, সেখানে এসেছে ওরা দুজন। বিনিতা দুহাতে ওড়না সামলে গাছ দেখছে একটার পর একটা। এই জুঁই ফুলটা দেখুন, কি সুন্দর সাদা আর ঘ্রাণটা। আহা! অর্ণব ওর পাশে দাঁড়িয়ে মাথা নাড়লো। আপনার এই ঘ্রাণ ভরা ফুলের প্রতি দুর্বল মারাত্মক। বিনিতা হাসলো অর্ণবের দিকে তাকিয়ে। হ্যাঁ, ফুলের ঘ্রাণ আমার বিশেষ পছন্দের। অর্ণব তাকিয়ে দেখলো বিনিতার চোখে নিঃশব্দ উচ্ছ্বাস। বিনিতা হাতের গাছটা অর্ণবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ধরে রাখুন তো, আমি আরেকটা দেখে আসি। অর্ণব গাছটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। বিনিতা পাশের টব থেকে আরেকটা গাছ তুলে ধরলো। এটা দেখুন, হাসনা হেনা। ঠিক সন্ধ্যার আগে গ্রান ছড়ায় জানেন। আমার ছোটবেলায় আমার নানু বাড়িতে একটা গাছ ছিল, সন্ধ্যা নামলেই পুরো উঠান ভরে যেত গন্ধে। অর্ণব নরম গলায় বলল, তাহলে এটা তো অবশ্যই নিতে হবে, আপনার নানুবাড়ির স্মৃতি। গাছগুলো নিয়ে ওরা যখন বাসায় ফিরলো, তখন বিকেলের আলো মিলাতে শুরু করেছে সন্ধ্যার আকাশে। বারান্দায় দাঁড়িয়ে বিনিতা গাছগুলো সাজাতে সাজাতে হঠাৎ করে বলল, জানেন অর্ণব, আমি অনেক আগে থেকেই এমন একটা দৃশ্য কল্পনা করতাম। অর্ণব ওর পাশে এসে দাঁড়ালো। আর আমি কল্পনা করতাম কারোর সাথে এই মুহূর্তটা ভাগ করে নেওয়ার কথা। বিনিতা স্থির দৃষ্টিতে ওর দিকে এক পলক তাকালো। সত্যি করে বলুন তো, আপনি কি কখনো ভেবেছিলেন একদিন আপনি এমন করে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন? অর্ণব এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, ভাবিনি, তবে বাস্তব অনেক সময় কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তির হয়। বিনিতা মাথা নেড়ে হাসলো। আমি কিন্তু চাই না এই শান্তিটা একঘেয়ে হয়ে যাক। মাঝে মাঝে ঝগড়া করব, আপনার বই লুকিয়ে ফেলবো। অর্ণব হেসে ফেলল। তাহলে আমি মাঝে মাঝে আপনার গাছগুলো অন্য কোথাও সরিয়ে রাখবো। বিনিতা ভ্রু কুঁচকে তাকালো। একদম না, আমি গাছের ওপর কোনো রকম অত্যাচার সহ্য করবো না, বুঝলেন? অর্ণব হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি তো মজা করছিলাম, আপনার গাছে হাত দেওয়ার সাহস আমার নেই বাবা। বিনিতা জয়ের হাসি হাসলো। এই কথাটা রেকর্ড করে রাখি নাকি, পরে কাজে লাগতে পারে। অর্ণব ম্লান মুখে বলল। মানে আপনি এখন থেকে ব্ল্যাকমেইলের প্ল্যান করছেন? বিনিতা কাজ ঝাঁকিয়ে বলল, সংসারটা প্ল্যানিং ছাড়া চলে না মিস্টার ইহসান। তাই তো, প্ল্যানটা তাহলে এখন থেকে শুরু করি নাকি? বিনিতার দিকে এগোতে এগোতে ওর দিকে তাকিয়ে চোখ টিপল অর্ণব। বিনিতার সাথে সাথে পেছনে সরতে সরতে বলল, এই আপনার এসব উল্টাপাল্টা প্ল্যানিং আপনার কাছেই রাখুন তো। অর্ণব কাজ ঝাঁকিয়ে ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, প্ল্যান তো আমার কাছে রাখলে হবে না, এক্সিকিউট করতে হবে। সংসার তো আপনি বললেনই, প্ল্যান ছাড়া চলে না। বিনিতা এবার চোখ বড় বড় করে তাকালো। আর এগোবেন না কিন্তু, বলে দিচ্ছি। এগুলো কি করবেন?
আমাকে ভয় পাচ্ছেন আপনি বিনিতা? অর্ণব একদম ওর কাছে গিয়ে দাঁড়ালো। আমি আমি কেন ভয় পাবো? সেটাই তো, আপনি তো ব্রেভ গার্ল। নিচু স্বরে ফিসফিস করলো অর্ণব। অর্ণবের হাসকি স্বরে যেন কাঁপুনি ছড়িয়ে পড়লো বাতাসে। বেনি তার পেছাতে পারলো না। দেয়াল এসে ঠেকেছে পিঠে। ওর গলায় নিঃশ্বাস আটকে গেল যেন। চোখ দুটো ঘুরিয়ে ফিরিয়ে ফাঁক ফোকরে বাহানা খুঁজছে। দেখুন, গাছগুলো কিন্তু এইদিকে তাকিয়ে আছে অর্ণব। এগুলো কিন্তু বাচ্চা গাছ, আর বাচ্চা গাছের সামনে এসব ঠিক না। পিট পিট করে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল বিনিতা। অর্ণব দেয়ালের এক পাশে হাত রেখে ঝুঁকে এলো। বিনিতার বাচ্চামো কথা শুনে হাসি এলো ওর। হাসি চেপে এক ভ্রু উঁচিয়ে বলল। আচ্ছা, তাই নাকি? তাহলে ঘরে যাওয়া যাক। বিনিতা কিছু বলার আগেই অর্ণবের ফোনটা কেঁপে উঠলো সশব্দে। অর্ণব পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলো জরুরি কল। একটু জন্য বেঁচে গেলেন ম্যাডাম। বিনিতা হাত ছেড়ে বাঁচলো যেন। উফ, একটুর জন্য আপনার প্ল্যানিং এর 12টা বেজে গেল মিস্টার। অর্ণব ফোন রিসিভ করার আগে একবার চোখ সরু করে তাকালো। এটা সাময়িক পজ। আমি ফিরে আসছি মিসেস, পালানোর চেষ্টা করবেন না। বিনিতা ভেঙচি কাটলো। এ, আমি তো আর গাছ না যেখানে রাখবেন সেখানেই দাঁড়িয়ে থাকবো। অর্ণব হেসে ফোনের উপর হাত চাপা দিয়ে পেছন ঘুরে যেতে যেতে বলল। সেজন্যই তো আপনাকে আরো বেশি কেয়ার করতে হবে, স্পেশাল কেয়ার, যাতে পানির অভাবে শুকিয়ে না যান। বিনিতার কয়েক মুহূর্ত সময় লাগলো ওর কথার অন্তর্নিহিত অর্থ ধরতে। অর্ণব ততক্ষণে বেরিয়ে গেছে বারান্দা ছেড়ে। পর পর চোখ কপালে উঠে গেল বিনিতার। অর্ণব, আপনি আসলেই ভালো না, একদম ডার্টি মাইন্ডেড। বিনিতা অনেকদিন পর ভার্সিটিতে এসেছে আজ। হলের রুমটা ছেড়ে দিয়েছে। এতদিন পর বন্ধুদের আড্ডায় বসে ও নিজেকে যেন ফিরে পেল অনেকদিন পরে। পরীক্ষার রুটিন দিয়েছে। সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। সপ্তাহ শেষ হতে মাত্র 2 দিন বাকি আছে আর। সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনার মাঝপথে রূপন্তী দারুণ সংবাদ দিল ওদের। জানিস, সাফিনের বাড়িতে রাজি হয়ে গেছে আমাদের ব্যাপারে। 2-1 দিনের মধ্যেই ডেট ফাইনাল করবে বোধহয়, পরীক্ষার পরপরই। বিনিতার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মুখ ভরা হাসি নিয়ে বলল। সিরিয়াসলি রে, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল সবাই? মিথিলা তড়িৎ গলায় যোগ পড়ল। আর তোর বাড়িতে? রূপন্তীর চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল। আব্বু তো আগে থেকেই জানতো, আর আম্মু তো জানিসই। বিনিতা ওর হাতটা ধরে ফেললো আলতো করে। জানি রে, কিন্তু তুই যেভাবে সব সামনে চলিস, আন্টি থাকলে গর্বে চোখ ভরে যেত ওনার। রূপন্তী ঠোঁট কামড়ে হালকা মাথা নেড়ে বলল। অনেক সময় খুব খালি খালি লাগে, কিন্তু সাফিন পাশে থাকলে মনে হয় সব কিছু সামলে নিতে পারবো। সেজন্য আমার মনে হয় সাফিন ভাই তোর জন্য পারফেক্ট। তুহিন যোগ করল। বলিস না, শুনলে এখন ওর মাথা আরো বিগড়ে যাবে। রূপন্তী মাথা নিচু করে হেসে ফেলল। আমি তো এখনো বুঝতেই পারছি না কি হচ্ছে। হঠাৎ করে সবকিছু খুব দ্রুত এগোচ্ছে। রাহাত কাঁধে ব্যাগটা ঠিক করতে করতে হেসে বলল। দেখ, কখনো কখনো জীবন নিজের গতি থেকেই গতি নেয়, বুঝে ওঠার আগেই অনেক দূর এগিয়ে যায় সবকিছু। তারপর একটু থেমে রূপন্তীর দিকে তাকিয়ে আবার যোগ করল। তবে ভালোভাবে খেয়াল করলে দেখবি এই দ্রুততায়ও একটা ছন্দ আছে। রাহাতের কথা শেষ হতে মিথিলা দেবার ভঙ্গিমায় বলল। তাহলে এটা বুঝলাম গাইস, পরীক্ষার পর আমাদের আরেকটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা জলদি হচ্ছে। রূপন্তী মাথা ঝাঁকালো। তা ঠিক, তবে শর্ত আছে। আগে সবাই পরীক্ষায় পাশ করবি, তারপরই সবাই আমার বিয়েতে দাওয়াত পাবি। বন্ধুদের হাসির হুল্লোড়ে জমে উঠেছিল মুহূর্তটা। হাসতে হাসতে বিনিতার চোখে পানি এসে গিয়েছিল প্রায়। কিন্তু হঠাৎই একটু থেমে গিয়ে যেন কোথা থেকে একটা ফাঁকা অনুভব এসে চুপ করে বসে পড়লো মনের ভেতর। সেই ফাঁকাটুকুতে খুব স্বাভাবিকভাবেই অর্ণবের মুখটা ভেসে উঠলো চোখে। ও এখন কি করছে কে জানে। এক মুহূর্তের জন্য কথাবার্তার ভিড়ে থেকেও যেন একটু দূরে সরে গিয়েছিল ও। তারপর আবার এক চিলতে হাসি ঠোঁটে এনে ফিরে এসেছিল বাকিদের মধ্যে। বিনিতা পড়াশোনায় একেবারে প্রথম সারির স্টুডেন্ট না হলেও একেবারে শেষের সারিও নয়,
কিন্তু গত কিছুদিন যাবৎ নানান ব্যস্ততায় নিজেকে গুছিয়ে পড়তে বসার সুযোগ হয়নি। হল ছেড়ে আসার পর নতুন ভাবে মানিয়ে নিতে হয়েছে বাসার পরিবেশে, সময়ের হিসাব মেলাতে হয়েছে নতুন করে। আজ ভার্সিটিতে অনেকদিন পর গিয়ে বন্ধুদের সাথে দেখা করে মনটা ভালো হয়ে উঠলেও পরীক্ষার রুটিনটা দেখে বুকের ভেতর একটা চাপা দম বন্ধ ভাব তৈরি হচ্ছিল ওর। সামনে মাত্র 2-3 দিন সময়, অথচ সিলেবাস প্রায় অর্ধেক বাকি। মাথায় এক রাশ টেনশন নিয়ে ভাবতে ভাবতেই বাসায় ফিরে কোনো রকমে লাঞ্চ করে বই খাতা নিয়ে বসেছে ও। সামনে মেলে রাখা ভারী বইয়ের পাতাগুলোর শব্দ যেন পাথরের মতো ভারী লাগছে চোখে। পড়তে পড়তে হঠাৎই অর্ণবের কথা মনে পড়ে গেল। দুপুরে খুব ছোট্ট করে কথা হয়েছিল ওর সাথে। হাসপাতালে ক্যাফেটেরিয়াতে বসে লাঞ্চ সেরে নিয়েছে ও। ফোনে বলছিল, আজ খুব চাপ, লাঞ্চও ঠিক মতো হলো না। আপনি ঠিকঠাক খেয়ে নেন কিন্তু। ঘরে জানালা দিয়ে বিকেলের রোদটা ছড়িয়ে পড়েছে টেবিল জুড়ে, বাতাস বইছে অল্প অল্প। বিনিতার মাথার ভেতর তখন শত রকমের চিন্তার সমুদ্র, পড়া, রেজাল্ট, ভবিষ্যৎ, আর তার ফাঁকে ফাঁকে মনে পড়ে অর্ণবের কথা। তবু আজও ঠিক করলো পরীক্ষার এই কটা দিন শুধু নিজের জন্য, শুধুই পড়ার জন্য। মনটাকে এক জায়গায় আটকে রাখতে হবে, আশেপাশে তাকানোর বিন্দুমাত্র সময় নেই। তারপর সেই প্রতিজ্ঞা রাখতেই ও ডুব দিল বইয়ের পৃষ্ঠায়। পরীক্ষা চললো 1 মাস ধরে। এই 1 মাসে ওরা দম ফেলার সময়টুকু পায়নি। ফাইনালি আজ পরীক্ষা শেষ। হলের গেট থেকে বের হতেই যেন হঠাৎ করে একটা অদ্ভুত হালকা হালকা ভাব ছড়িয়ে পড়লো সবার মধ্যে। উফ, বাঁচলাম রে। মিথিলা লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলো, পাশ করলেই আল্লাহ নাম করে একটা নফল রোজা রাখবো। সিরিয়াস গলায় বলল তুহিন। এখন চল, তপনদার দোকানে চা আর সিঙ্গারা না খেলে তো শেষ পরীক্ষার মাহাত্মাই পূর্ণ হবে না। হাসতে হাসতে রাহাত বলল, হ্যাঁ হ্যাঁ চল, কতদিন যাওয়া হয় না ওদিকে। রূপন্তী যোগ করলো সাথে। চা সিঙ্গারার আড্ডায় বসে দীর্ঘ 1 মাসে ক্লান্তি যেন কেটে গেল একসাথে। ঠিক তখনই আকাশটা হঠাৎ করে গম্ভীর হয়ে উঠলো, ধূসর রঙে ছেয়ে গেল সমস্ত গগন। তারপর মিনিট 5-এর মধ্যেই 1 ফোঁটা 2 ফোঁটা করে নেমে এলো মধ্য আষাঢ়ের ভারী বৃষ্টি। বিনিতারা তখন সবাই বাসায় রওনা দেবার তোড়জোড় করছে। বৃষ্টি দেখে মুহূর্তেই থমকে গেল ওরা। উফ, বৃষ্টিটা আবার সবাই পেলো না, ছাতাটাও আনেনি আজকে। তুহিন বলল, আমি আনতে চেয়েছিলাম, শেষ মুহূর্তে কি মনে করে যেন রেখে এলাম। ধুর। মিথিলা যোগ দিল ওর সাথে। চল আজকে ভিজতে ভিজতে যাই, পরীক্ষা শেষে ফিলটা ঠিকঠাক আসবে তাহলে। চায়ের দোকানে ছাউনির নিচে দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে বলে উঠল বিনিতা। আমি এর মধ্যে নেই বাবা, 2 দিন পরে বিয়ে, এর মধ্যে ঠান্ডা বাঁধিয়ে বসলে খবর আছে। সাফিনকে ফোন দিয়ে দেখিও আসতে পারবে কিনা। বিনিতারও একবার মনে পড়লো অর্ণবের কথা। সেবার বিয়ের শপিং করে ফেরার সময় ওকে ভিজতে দেয়নি বৃষ্টিতে। যাই হোক, সেসব কথা বাদ, আজকে তো ওর সাথে নেই, আজকে ভেজাই যায়। ভাবতে ভাবতে বিনিতা নেমে পড়লো রাস্তায়। এক পশলা বৃষ্টি শুরু হয়েছে কি হয়নি, এর মধ্যেই ঢাকা শহরের রাস্তায় পানি জমে উঠেছে। বিনিতা বিরক্তির নিঃশ্বাস ফেললো। আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজলো একটা। রিক্সার টিকিটাও দেখা যাচ্ছে না কোথাও। অগত্যা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু যাবার পর একটা রিক্সার দেখা মিলল, তবে ভাড়া চাইছে দ্বিগুণ। বিরক্তির পারদ যেন বাড়লো ওর, কিন্তু বৃষ্টিতে নিরুপায় হয়ে কিছুই করার নেই। শখ করে বৃষ্টিতে ভিজলেও এখন কেমন শীত শীত করছে ওর। অগত্যা বিরক্তি চেপে রিক্সায় উঠে বসলো। বাসায় ফিরে চটপট একটা হট শাওয়ার নিল। এখন একটু ভালো লাগছে। ভেজা কাপড় চোপড় বারান্দায় মেলে দিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। খানিকক্ষণ টিভি দেখলে কেমন হয় ভাবতে ভাবতে প্লে করলো ওর ফেভারিট কার্টুন মিস্টার বিনের একটা এপিসোড। মিস্টার বিনের একটা কফি শপে গেছে কফি খেতে। তারপর কফির অর্ডার দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কফি এখনো তৈরি হচ্ছে না। এইটুকু দেখে বিনিতারও নিজের কফি খেতে ইচ্ছে করছে। ও উঠে রান্নাঘরে চলে গেল কফি বানাতে। কফি বানাতে বানাতে 4 বার হাসি দিল। সর্বনাশ, ঠান্ডা লাগার পূর্ব লক্ষণ। অর্ণব যদি জানে আজকে ভিজতে ভিজতে ফিরেছে আর সেই কারণে ঠান্ডা লেগেছে, তাহলে ওর কপালে বিরাট দুঃখ আছে। ভাবতে ভাবতে কফিটা নিয়ে আবারও সোফায় এসে বসলো টিভির সামনে। দেখতে লাগলো মিস্টার বিনের কাণ্ড কারখানা। মিস্টার বিন ওই কফি শপটা দেখে উদ্বুদ্ধ হয়ে পাশেই কনস্ট্রাকশনের জন্য একটা টেন্ট বানানো ছিল, সেই টেন্টটায় নিজের কফি শপ খুলে বসেছে।
এতটুকু দেখতে দেখতে মাথা ঝিমঝিম করতে শুরু করলো ওর। চোখে দৃষ্টি হয়ে উঠলো ঘোলাটে। আধ খাওয়া কফিটা ওভাবেই পড়ে রইলো সেন্টার টেবিলের উপর। অনেকক্ষণ ধরে বেল বাজছে, ভেতরে কোনো সাড়া শব্দ নেই। অর্ণব অবাক হলো, এমন তো কখনো হয় না। বেল বাজানো মাত্রই বিনিতা এসে দরজা খুলে দেয়। আজ আসছে না কেন? আরো দুবার বেল টিপে দাঁড়িয়ে রইলো। টেনশন বাড়ছে এবার। ঠিক আছে তো মেয়েটা? পকেট থেকে চাবির রিং বের করে দরজার লক খুলে ফেললো। পুরো বাসা অন্ধকার। কি ব্যাপার? বিনিতা কোথায়? টিভির স্ক্রিনে আলো জ্বলছে, নিঃশব্দে চলছে কোনো কার্টুন। বিনিতা, অর্ণব ডেকে ওঠে, কিন্তু কোনো সাড়া নেই। অর্ণব টিভির স্ক্রিন থেকে আসা স্বল্প আলোয় সুইচ বোর্ড হাতড়ালো। সুইচ টিপতেই সাদা আলো ঝলমল করে উঠলো পুরো কক্ষ। ভ্রু কুঁচকে গেল অর্ণবের। মেইন ডোর লক করে সোফার কাছে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসলো মেঝেতে। বিনিতা, এই বিনিতা। কোনো সাড়া নেই। অর্ণবের কপালের ভাঁজগুলো দীর্ঘ হলো এবার। গালে চাপড় দিয়ে ডাকতে যাবে অমনি গালে হাত স্পর্শ করতেই চমকে উঠলো। শরীরে ভয়াবহ রকমের উত্তাপ। ও শিট, গায়েতে গরম কখন থেকে? আমাকে একটা কলও দেয়নি মেয়েটা। এতটা কেয়ারলেস হলে চলে? রাগ, দুশ্চিন্তা আর অস্থিরতা মিলেমিশে ওর কণ্ঠ ভারী হয়ে এলো। দীর্ঘশ্বাস ফেলে বিনিতার মুখের দিকে তাকালো। ঠোঁট ফ্যাকাশে হয়ে এসেছে, ভারী নিঃশ্বাস পড়ছে অনিয়মিত ভাবে। অর্ণব উঠে দাঁড়িয়ে সেন্টার টেবিল থেকে রিমোটটা নেওয়ার সময় খেয়াল করলো আধা খাওয়া কফির মগ। কফির উপরে জমে ওঠা পাতলা সরটুকুই বুঝিয়ে দিচ্ছে কতক্ষণ ধরে বিনিতা এখানে এই অবস্থায় পড়ে আছে। একটা অসহ্য অপরাধবোধ চেপে বসলো ওর বুকে। রিমোটটা তুলে টিভিটা বন্ধ করে দিল। ঘরের নিস্তব্ধতা যেন এবার ঘনীভূত হলো আরো। তারপর ঘুরে এসে বিনিতার কপালে আবারও হাত রাখলো। বাড়ছে, এটা ভালো লক্ষণ না। নিজে নিজেই বিড়বিড় করলো অর্ণব। তারপর বিনিতাকে পাঁচ কোলে করে নিয়ে গিয়ে শুইয়ে দিল বিছানায়। কোমর পর্যন্ত টেনে দিল পাতলা কাঁথা। দ্রুত তার সাথে খুঁজে বের করলো মেডিকেল কিটটা। বাসায় ছোট একটা মেডিকেল কিট সবসময়ই থাকে ওর। স্টেথোস্কোপ, থার্মোমিটার, একটা ছোট্ট ব্লাড প্রেশার মেশিন আর কিছু জরুরি ঔষধ। তারপর সাবধানে বিনিতার শরীরটা সোজা করলো। থার্মোমিটারটা মুখে রাখার সময় কেমন যেন কেঁপে উঠলো ওর আঙুল। নিজের যত্ন তো একটু হলেও করতে হয়, তাই না? কেন যে বোঝো না, তোমার জন্য কি অস্থির হয়। মিনিট খানেকের মাথায় থার্মোমিটার দেখলো 103.4 ডিগ্রি। চিন্তার গাঢ় রেখা ভেসে উঠলো দু চোখে। স্টেথোস্কোপটা বের করে বুকের ডান পাশ শুনলো, তারপর বাঁ পাশে। একটা অনিয়মিত রেসপিরেটরি সাউন্ড কানে এলো, ক্লিয়ার নয়। ওষুধের স্ট্রিপ থেকে একটা প্যারাসিটামল বের করলো। টেবিল থেকে পানির বোতল আনলো। পানিটা গ্লাসে ঢেলে ধীরে ধীরে মাথা তুললো বিনিতার। গলায় পানি ঢালার চেষ্টা করলো, কিন্তু গেলানো যাচ্ছে না ঠিকঠাক। ঠোঁটের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অর্ণব স্থির হয়ে রইল এক মুহূর্ত, যেন বুঝে উঠতে পারছে না আগে কি করবে। তারপর চট করে পাশে রাখা তোয়ালেটা হাতে নিল। বাথরুম থেকে নিয়ে এলো পানি ভর্তি গামলা। তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে চেপে ধরলো বিনিতার কপালে। কিছুক্ষণ জল পড়তে দেবার পর মনে হলো তাপমাত্রা কিছুটা কমেছে। তারপর আবারও ওষুধটা খাওয়ানোর চেষ্টা করলো। এইবার বিনিতা গিলল একটুখানি। অতি কষ্টে ওষুধটা খাওয়ানোর পর অর্ণব আবারও তোয়ালে ভিজিয়ে কপালে চেপে ধরলো। হঠাৎ বিনিতার ঠোঁট নড়ল আলতো ভাবে। অর্ণব ঝুঁকলো ওর ঠোঁটের কাছে। বিনিতা, শুনতে পাচ্ছেন? আপনি এসেছেন? মৃদু কণ্ঠে ফিসফিস করলো বিনিতা। অর্ণবের বুক ভারী হয়ে উঠলো হঠাৎই। মুখের উপর এসে পড়া চুল কটা কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, এসছি তো। কখন? এখনো ফ্রেশ হননি যে? এসে দেখি আপনার এই অবস্থা, ফ্রেশ হবার সময় কোথায়। বিনিতার চোখ আবারও বন্ধ হয়ে আসছে, তবু ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বলল, তাই বলে অ্যাপ্রনটাও খুলবেন না? সবসময় এমন সিরিয়াস হয়ে যান কেন অর্ণব? অর্ণব সে প্রসঙ্গে গেল না। আপনি দুপুর থেকে কিছু খেয়েছেন? বিনিতা আস্তে মাথা নাড়ল না জানাতে। তাতে অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তে। ধমকের সুরে বলল, একটা কল না দিয়ে এতক্ষণ একা পড়ে আছেন? খাওয়া দাওয়া বন্ধ। ভার্সিটি থেকে এসে লাঞ্চ পর্যন্ত করেননি। দুপুর বৃষ্টি হচ্ছিল, আসার সময় ভিজেছেন? বিনিতা ঠোঁট উল্টে ফেলল। বকছেন? অর্ণব গম্ভীর গলায় বলল, হ্যাঁ বকছি, আপনি একদম কথা শোনেন না। তারপর একটু থেমে গলার স্বর একটু নরম করে বলল, খাবার আছে, খেতে হবে। না খেলে শুধু ওষুধ খেয়ে লাভ নেই। ও উঠে দাঁড়ালো। কিচেনে যাচ্ছে, সোপ বা খিচুড়ি কিছু একটা বানাচ্ছে। আমরা ততক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। বিনিতা চোখ বন্ধ করলো।
তাড়াতাড়ি আসবেন, একা একা ভালো লাগে না। অর্ণব আলতো করে ওর গাল ছুঁয়ে দেখলো তাপমাত্রা কিছুটা কমেছে। তাড়াতাড়ি আসবো। বিনিতা আর কোনো কথা বলল না। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল অর্ণব। অর্ণব সুপের বাটি নিয়ে ফিরে এসে দেখলো বিনিতা ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। বিনিতার পাশে বসে ও বাটিটা রাখলো বেডসাইড টেবিলের উপর। তারপর বিনিতাকে না জাগিয়ে আস্তে করে ওর মাথাটা তুলে বুকের সাথে মিশিয়ে নিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। এক হাতে বিনিতাকে ধরে রেখে আরেক হাত দিয়ে টেবিলের উপর রাখা বাটি থেকে স্যুপ নিয়ে ধরলো মুখের সামনে। বিনিতা নড়ে উঠলো সামান্য। অর্ণব আলতো গলায় বলল, একটু খেয়ে নাও, তারপর আবার ঘুমিয়ে পড়ো প্লিজ। বিনিতা ঘাড় ঘুরিয়ে মুখ গুজলো ও অর্ণবের বুকে। না। একটুখানি খাও সানফ্লাওয়ার, না খেয়ে ঘুমলে শরীর আরো খারাপ করবে। বিনিতা মাথা নাড়লো দুপাশে। প্লিজ সানফ্লাওয়ার। ও এবার মুখ তুলে চামচে ঠোঁট ছোঁয়ালো আস্তে করে। এক চামচ স্যুপ খাওয়ার পরে বিনিতা চোখ বন্ধ করে আবারও মুখ গুজে ফেললো অর্ণবের বুকের কাছে। খেতে ইচ্ছে করছে না। অর্ণব আবার এক চামচ স্যুপ তুললো চামচে। ইচ্ছে না করলেও যেতে হবে, না খেয়ে কোনোভাবেই ঘুমানো যাবে না। বিনিতা ঠোঁট ফোলালো। খাবো না আমি। অর্ণব হেসে ওর কপালে একটা আদুরে চুমু দিল। আবার বাচ্চাদের মতো জেদ ধরলেন। চামচটা আবারও ঠোঁটের কাছে এনে মিষ্টি গলায় বলল, খুব বেশি খেতে বলছে না তো, 2 চামচ। তারপর আমার বুকের উপর মাথা রেখে যত খুশি ঘুমান, কিচ্ছু বলবো না আমি, প্রমিস। বিনিতা এবার কিছু না বলে খেয়ে নিল। অর্ণব নিঃশব্দে এক গাল হাসলো, তারপর বলল, এত জেদ কেন হ্যাঁ? বিনিতা ওর চোখ এড়িয়ে আবারও মুখ গুজলো প্রশস্ত বুকে। অর্ণব তখন এক হাতে ওর চুলগুলোতে আলতো করে বিলি কেটে যেতে যেতে বলল, আমার সানফ্লাওয়ারকে অসুস্থ দেখতে ভালো লাগছে না একটু। আপনি ঠিক না হলে আমিও ঘুমাতে পারবো না জানেন। বিনিতা মৃদু মাথা নাড়ল। অর্ণব ধীরে ওর কানে কানে ফিসফিস করে বলল, চলো আরেক চামচ, তারপর আমরা ঘুমাবো, ঠিক আছে? বিনিতা আবারও মাথা নাড়ল নিঃশব্দে। অর্ণব হাসলো। মাই গুড গার্ল। খাওয়া শেষ করে অর্ণব সুপের বাটিটা সরিয়ে রাখলো টেবিলের উপরে। তারপর পানি খাইয়ে বিনিতাকে বালিশে শুইয়ে দিল। এরপর বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাটিটা হাতে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ানোর আগেই হাতে টান পড়ায় থেমে যেতে হলো ওকে। খানিকটা অবাক হয়ে বিনিতার দিকে ফিরে তাকালো। বিনিতা ঘোর লাগা চোখে চেয়ে আছে। জ্বরটা আবার বাড়লো কি? থেকে থেকে বিদ্যুৎ চমকানোর শব্দ হচ্ছে, বৃষ্টি আসবে বোধহয়। অর্ণব চিন্তিত মুখে হাত বাড়িয়ে বিনিতার কপাল স্পর্শ করার আগেই বিনিতা খপ করে ধরে ফেললো ওর হাতটা। অর্ণব মুহূর্তের জন্য থমকে গেল। বিনিতার হাতের মুঠোয় থাকা হাতের দিকে তাকিয়ে পরপর বিনিতার দিকে তাকালো। যাবেন না? মেয়েটার কণ্ঠস্বর কেমন অন্যরকম শোনালো অর্ণবের কাছে। অর্ণব ধীরে বসে পড়লো ওর পাশে। আমি তো এখানে আছি সানফ্লাওয়ার। বিনিতা কিছু বলল না। অর্ণব ওর কপালে হাত রাখলো। বেশ গরম। জ্বর একটু বেড়েছে বোধহয়, আপনার রেস্ট দরকার। আমি থার্মোমিটারটা নিয়ে আসি। না, স্পর্শ দরকার। বিনিতা চোখ বন্ধ করে বলল, গলার স্বর এত নিচু যে অর্ণবকে ওর ঠোঁট থেকে শব্দ পড়তে হচ্ছে। তারপর ওর বুকের উপর মাথাটা রাখলো বিনিতা। ভালো লাগে না, ভেতরটা কেমন খালি খালি লাগছে। অর্ণব নিঃশব্দে জড়িয়ে ধরলো ওকে। আলতো করে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমি এখানেই আছি তো। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। বিদ্যুৎ চমকানোর শব্দে কেঁপে উঠলো বিনিতা। ওর বুকে মুখ বুজে থাকা অবস্থাতেই চোখ বন্ধ করে ফিসফিস করলো। ভয় লাগছে। অর্ণব আরো শক্ত করে জড়িয়ে ধরলো বিনিতাকে। চুলের উপর ঠোঁট ছুঁয়ে বলল, কিচ্ছু হবে না, আমি হিয়ার। এখানে। বিনিতা ইশারা নিজের ডান গাল দেখালো। অর্ণব একটু হেসে চুলে বিলিকারটা থামিয়ে ঝুঁকে পড়লো। ওর গালের পাশে মুখ এনে খুব ধীরে খুব আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। এখানে ওই। ফিসফিস করে এবার বাঁ গালটা দেখালো। নিঃশব্দে হেসে ওর বাঁ গালেও ঠোঁট ছোঁয়ালো অর্ণব। তারপর সরে যেতে নিলেই বিনিতা এবার ইশারা করলো ঠোঁট বরাবর। এখানে। অর্ণব একটু থমকে গেল এবার। বিনিতার চোখ বরাবর তাকালো। গভীর নেশালো চোখ দুটো মেঘলা রাতের মতো নীরব। তবু যেন কত কথা জমে আছে সেখানে। বৃষ্টি তখনও ঝমঝম করে পড়ছে বাইরে। বিদ্যুৎ চমকালো ঘরের ভেতর, যেন থমকে গেছে সময়। এখানেও? অর্ণব ফিসফিস করে জিজ্ঞেস করলো বিনিতাকে, যেন নিশ্চিত হতে চাইছে। বিনিতা নীরবে উপর নিচে মাথা দোলালো।
ঠোঁটে ফুটলো লাজুক হাসি। পরপর মিলিয়ে গেল সে হাসি। একরাশ অপেক্ষা নিয়ে অর্ণবের চোখে তাকালো ও। অর্ণব কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওর চোখে, তারপর ধীরে ধীরে ঝুঁকে এলো, আঁকড়ে ধরলো বিনিতার জ্বর তপ্ত ফ্যাকাশে ঠোঁট। সে স্পর্শে কেঁপে উঠলো বিনিতা। ওর হাত এবার নিজের থেকে উঠে এলো অর্ণবের গলায়, নিঃশব্দে আঁকড়ে ধরলো অর্ণবকে। অল্প কিছুক্ষণ পরই অর্ণবের ঠোঁট সরে গেল, কিন্তু স্পর্শের আঁচ রয়ে গেল বিনিতার চোখে মুখে নিঃশ্বাসে। ঠোঁট সরিয়ে কপালে আলতো ছোঁয়া রেখে অর্ণব বলল, এবার ঘুমোই, ইউ নিড রেস্ট। তারপর অর্ণব বালিশে হেলান দিয়ে দুহাত বাড়িয়ে বিনিতাকে কাছে ডাকলো। কাম হিয়ার। বিনিতা নিঃশব্দে আদরে বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে অর্ণবের গা ঘেঁষে শুয়ে পড়লো। ওর মাথাটা অর্ণবের বুকে, এক হাত তুলে ওর টি শার্টের বুকের অংশ ধরে রইল হাতের মুঠোয়। ঘরের বাতাসে তখনও বৃষ্টির গন্ধ, জানালার কাছে আলো আঁধারের খেলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বিকট শব্দে। কিন্তু ঘরের ভিতর যেন নিস্তব্ধ এক জগৎ গড়ে উঠেছে ওদের। দুটো হৃদয় একসাথে ধুকধুক করছে সেই নীরবতার সুরে। অর্ণব ধীরে ধীরে ওর চুলে বিলি কেটে দিতে লাগলো। বিনিতা হাত বাড়িয়ে ছুঁলো অর্ণবের মুখ। অর্ণব, হুম। জবাব দিতে গিয়ে কণ্ঠস্বর মৃদু কেঁপে উঠল ওর। শুকনো ঢোক গিলল ও। বিনিতার হাত ওর মুখ ছেড়ে গলায় নেমেছে। এক আঙুলে গলার অ্যাডামস অ্যাপল স্পর্শ করতে করতে তখন ওর হাত নেমে এসেছে অর্ণবের টি শার্টের গলায়। অর্ণব খপ করে ধরে ফেললো ওর হাতটা। বিনিতা ওর দিকে তাকিয়ে থাকলো নিঃশব্দে, ওর চোখে আকুলতা, কিশোরীর পাগলামি মেশানো অবুঝ আবেগ। অর্ণবের হাতের মধ্যে ওর হাতটা ধরা। বিনিতা ওর বুকের মাঝ বরাবর ঠোঁট ছোঁয়ালো। অর্ণব ভারী নিঃশ্বাস ফেলছে, জড়ানো গলায় কোনো মতে আওড়ালো। বিনিতা। ঠিক তখনই বিনিতা একটা অবিশ্বাস্য কাজ করে বসলো। প্রথমবারের মতো নিচ থেকে ঠোঁট ছোঁয়ালো অর্ণবের ঠোঁটে। ওর আনাড়ি ঠোঁটের স্পর্শে অর্ণবের বুকের গভীরে বয়ে যাচ্ছে এক অজানা দুর্বার ঢেউ, যার শব্দ ছাপিয়ে যায় বাইরের বৃষ্টিকেও। এই গভীর আহ্বানকে বাধা দেওয়ার সাধ্য কি আর আছে ওর? স্পর্শটা দীর্ঘ হলো না, কিন্তু তার রেশ ছড়িয়ে পড়লো অর্ণবের পুরো সত্তা জুড়ে। সানফ্লাওয়ার, ইউ আর সিক টুডে। আমার জ্বরটা সেরে গেলে তারপর। খুব নিচু স্বরে বলল অর্ণব, প্রায় ফিসফিস করে, যেন শেষবারের মতো সাবধান করতে চাইলো বিনিতাকে। নো। তার চেয়েও ধীর কণ্ঠে বলল। শুধু ঠোঁট দুটো নড়ল, তারপর মুখ গুজে ফেললো অর্ণবের বুকে। অর্ণব তারপর আর এক মুহূর্ত দেরি না করে বিনিতাকে টেনে নিল আরো কাছে। ওর কপালের বাজে ঠোঁট ছুঁয়ে রাখলো কিছুক্ষণ। বিনিতার চোখ তখন বন্ধ, হালকা হালকা কাঁপছে চোখের পাতা। অর্ণব একবার কপাল থেকে মুখ সরিয়ে ওর দিকে তাকালো। ভীষণ ধীরে, ভীষণ নরম ভাবে ঠোঁট রাখলো ওর জ্বর তপ্ত ফ্যাকাশে ঠোঁট জোড়ায়। এরপর ঠোঁট ছেড়ে নেমে এলো গলায়, একটানে নামিয়ে ফেললো জামার হাতাটা। ওখানেই বাঁ কাঁধের কাছটায় ছোট্ট একটা কালো কুচকুচে তিল। অর্ণবের ঠোঁট তিলটা ছুঁতেই বিনিতা কেঁপে উঠলো দৃশ্যমান রূপে। দু হাতে খামচে ধরলো অর্ণবের মাথার চুল। নিঃশ্বাস ভারী হয়ে উঠলো ধীরে ধীরে। শরীরের প্রতিটি স্নায়ুতে খেলে গেল গা ছমছমে উষ্ণতা। এক মুহূর্ত বিরতি দিয়ে অর্ণব ওর পরনে থাকা টি শার্টটা টেনে ছুঁড়ে ফেললো মেঝেতে। তারপর আবারও ডুব দিল সানফ্লাওয়ারের তীব্র নেশায়। বৃষ্টি যেন জানালার কাছে বাজিয়ে চললো রোমান্টিক কোনো মেলোডি। বিনিতার অধৈর্য জেদের কাছে হার মানল অর্ণবের যুক্তিবাদী সত্তা। শেষ রাতের দিকে অর্ণবের ঘুম ভাঙলো। চোখ খুলতেই অনুভব করলো গায়ের উপর উষ্ণ কিছুর উপস্থিতি। বিনিতা গুটি সুটি মেরে শুয়ে আছে ওর বুকের উপর। নিঃশ্বাসে ছন্দে ওঠানামা করছে ওর শরীর। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখ জুড়ে। অর্ণব হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে গিয়ে থেমে যায়। শরীরের উত্তাপ যেন অনেকটাই বেশি ঠেকছে। কপালে আর গালে একবার হাত ছোঁয়ালো অর্ণব। জ্বর আগের থেকেও বেশি, শরীর যেন দগ্ধ হচ্ছে আগুনে। মুহূর্তেই একটা সুপ্ত অপরাধ বোধে ছেয়ে গেল অর্ণবের মন। রাগ হলো নিজের উপর, চোখ বন্ধ করে ফেললো। বিনিতা না হয় জ্বরের ঘরে একটু পাগলামি করছিল, ও নিজেও কেন যোগ দিল? এখন মেয়েটা যে কষ্ট পাচ্ছে তার দায়ভার কে নেবে? বৃষ্টি থেমে গেছে, শান্ত হয়েছে প্রকৃতি। জানালার ফাঁক দিয়ে রাস্তার স্ট্রিট লাইটের আলোর রেখা এসে পড়ছে বিনিতার মুখে। সে আলো ওর মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে। কে বলবে কিছু সময় আগে এই মেয়েটাই এমন পাগলামি করেছে, যে অর্ণব বাধ্য হয়েছে সে পাগলামিতে সায় দিতে। একটা দীর্ঘশ্বাস পেলে অর্ণব বিনিতাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসলো। হাই টেম্পারেচার কমানোর জন্য ওর মাথায় পানি দেওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। বিনিতা। অর্ণব ফিস ফিস করে একবার ডাকার চেষ্টা করলো, কোনো সাড়া শব্দ নেই।
দেরি না করে ওর নিস্তেজ শরীরটা পাঁচ কোলে তুলে নিল, মাথাটা গিয়ে ঠেকলো অর্ণবের কাঁধে। তারপর অষ্টমের দিকে এগোলো। ভেতরে ঢুকে কল ছেড়ে দিল ও। ঠান্ডা পানির শব্দে ভেঙে গেল রাতের নিস্তব্ধতা। একটা ঝকঝকে সকাল। গত রাতে বৃষ্টি যেন প্রকৃতির সব আবর্জনা ধুয়ে মুছে নিয়ে গেছে। জানালার বাইরে রোদ পড়ে ভেজা পাতাগুলো চকচক করছে। টুপটাপ করে জমে থাকা জল গড়িয়ে পড়ছে ছাদ থেকে। অর্ণব চুপচাপ বসে আছে বিছানার পাশে, হাতে আধ খাওয়া ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ। বিনিতার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। বিনিতার চোখের পাতা কাঁপলো অল্প অল্প। ঘুম জড়ানো চোখে ভ্রুজোড়া কুঁচকে উঠলো, ঠোঁট দুটো নড়লো সামান্য। হুম। বিনিতা চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু এত আলো ঠিকঠাক সহ্য হলো না বোধহয়। কপাল কুঁচকে গেল আবারও। অর্ণব তৎক্ষণাৎ এগিয়ে গেল। বিনিতা, চোখে লাগছে আলোটা। বিনিতা মাথা নাড়লো, চোখের উপর হাত দিয়ে আলোটা আড়াল করতে চেষ্টা করলো। তারপর উঠে বসলো ধীরে ধীরে। অর্ণব উঠে জানালার পর্দা টেনে দিল। আলোটা কমে এলে ছায়া ছায়া একটা পরিবেশ তৈরি হলো ঘরে। এখন কেমন লাগছে? অর্ণব প্রশ্ন করে নরম স্বরে। বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হালকা গলায় বলল, ভালো, একটু ক্লান্ত লাগছে কিন্তু। মাঝখানে থেমে গেল। অর্ণব কিছু বলল না, হাত বাড়িয়ে একবার কপাল ছুঁয়ে দেখলো। আগের চেয়ে একটু কম, তবু টেম্পারেচার আছে এখনো। তারপর টেবিলের উপর রাখা গ্লাসটা এগিয়ে দিল ওর দিকে। একটু পানি খাবেন? বিনিতা মাথা নেড়ে উঠে দাঁড়াতে চাইলো। বিগত কয়েক ঘন্টা মাটিতে পা না ফেলার কারণেই হোক আর দুর্বল শরীরের কারণেই হোক, দ্বিতীয় পা মাটিতে ফেলার আগেই আচমকা মাথা চক্কর দিয়ে টলে উঠলো ওর পুরো শরীর। অর্ণব তড়িৎ গতিতে এগিয়ে এসে ধরে ফেললো ওকে। সাবধানে। ওর দুই হাত বিনিতার কোমর জড়িয়ে ধরে শক্ত করে টেনে আনলো নিজের কাছে। বিনিতার নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। ওর কপাল ঠেকলো অর্ণবের কাঁধে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়লো পিঠময়। এক পাশ থেকে অর্ণবের হাত ওর পিঠে, অন্য পাশ থেকে কোমরের নিচে ধরে রেখেছে শক্ত করে। আর ইউ ওকে? অর্ণবের কণ্ঠে উদ্বেগ। বিনিতা চোখ বন্ধ করে মাথা নাড়লো। অর্ণব একটুও দেরি না করে ওকে কোলে তুলে নিল। বিনিতা চমকে উঠে বড় বড় চোখে তাকালো ওর দিকে। দুই জোড়া চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে রইলো একসাথে। আমি পারবো। পারবেন না, আপনার শরীর অনেক বেশি দুর্বল। লেট মি হেল্প ইউ। অষ্টমের দিকে নিয়ে যেতে যেতে বলল। বিনিতা অস্বস্তিতে গাছ হয়ে রইল। অষ্টমের সামনে গিয়ে অর্ণব নামিয়ে দিল ওকে। নক করার প্রয়োজন নেই, আমি কিচেনে যাচ্ছি। অষ্টম থেকে বেরিয়ে আসার সময় একটু থমকে দাঁড়ালো বিনিতা। অর্ণব তখন জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বিনিতা জিজ্ঞেস করলো। আপনাকে হেল্প করার জন্য। কথাটার ভেতর অতিরিক্ত কিছু ছিল না, অথচ বিনিতার মনে হলো যেন অনেক কিছু বলা হয়ে গেছে। আমি ঠিক আছি এখন। ও যেন আশ্বস্ত করতে চাইলো অস্থির মানুষটাকে। আপনি বসুন আর একটু রেস্ট নিন তো। কালকে থেকে আপনাকে খুব জ্বালাচ্ছি আমি, সরি। মোটেই জ্বালাচ্ছেন না, আপনাকে আগলে রাখাটা আমার দায়িত্ব, আর আমি সেটাই করছি, ব্যাস। তারপর মাথা নেড়ে বলল, এসব কথা ছাড়ুন তো, আপনি বসুন আগে। খালি পেটে দুর্বলতা আরো বাড়বে। বিনিতা বিছানায় এসে বসলো। তাকিয়ে দেখলো অর্ণবর দিকে একটা ট্রে গিয়ে দিচ্ছে। ট্রেতে একটা প্লেটে ধোয়া ওঠা খিচুড়ি। এটা আপনি রান্না করেছেন? অর্ণব মাথা দোলালো। হ্যাঁ, খেয়ে বলুন তো কেমন হয়েছে। বিনিতার মুখে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠলো। চোখ নামিয়ে ট্রের দিকে তাকিয়ে বলল, আপনি রান্না পারেন এটা তো জানতাম না। অর্ণব হাসলো। বিনিতা আবার বলল, আপনার প্লেট? কিচেনে নিয়ে আসছে। বলে ও উঠে চলে গেল। জ্বরের ঘরে রাতটা কেমন কেটেছে তা স্পষ্ট মনে পড়ছে না বিনিতার। শুধু টুকরো টুকরো কিছু অনুভব ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর। গালে একটা নরম হাতের ছোঁয়া, একটা ভারী নিঃশ্বাস কানের কাছে, একটা উষ্ণ বুকের উপর ঘুমিয়ে পড়া। তারপর ঠান্ডা পানির স্পর্শ, কাঁধে মাথা রেখে ভেজা চুলে কারো হাত বুলিয়ে দেওয়া। সবকিছুই মনে হচ্ছে স্বপ্ন ছিল। আসলেই কি তাই? অর্ণব প্লেট হাতে ঘরে ঢুকলো। বিনিতা একবার চোখ তুলে তাকালো ওর দিকে। ওর মুখের অভিব্যক্তি শান্ত। অর্ণব, হুম। বিনিতা এক মুহূর্ত ইতস্তত করলো। আমি কি রাতের বেলা উল্টাপাল্টা কিছু বলেছি? অর্ণব থেমে গেল একবার সামনে বাড়ানোর আগেই। ওর ঠোঁটে খেলে গেল একটা দুষ্টু হাসি। বলেছিলেন তো। বিনিতা অপ্রস্তুত হয়ে উঠলো মুহূর্তেই।
কি বলেছি? অর্ণব এগিয়ে এসে প্লেটটা টেবিলে রাখলো, তারপর ওর দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলল, আপনি বারবার কারো নাম নিচ্ছিলেন। কার? বিনিতার গলা যেন একটুখানি কেঁপে উঠলো। জানেন না? অর্ণব একটু ঝুঁকে এলো, বিনিতা চোখ নামিয়ে ফেললো। অর্ণব তখনও তাকিয়ে আছে ওর দিকে, এবার গলাটা একটু নরম করে বলল, আপনি বারবার বলছিলেন আমার কাছে থাকুন প্লিজ, আপনি গেলে আমার ঘুম আসবে না। বিনিতা চুপ করে রইলো, ওর মুখ থেকে কথা বের হলো না। অর্ণব একটু থেমে আবার বলল, আমি উঠতে যাচ্ছিলাম, আপনি তখন হাত ধরে টেনে বললেন কোথাও যাবেন না। বিনিতা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো, কিছু বলল না। অর্ণব আর চাপ দিল না, শুধু বলল, খেয়ে নিন, তারপর আবার একটু বিশ্রাম নেবেন, আপনার শরীর এখনো দুর্বল। তারপরও নিজের প্লেট নিয়ে বসে পড়লো একটু দূরে। বিনিতা একটু ইতস্তত করে বলল, আমি মানে রাতে গোসল করেছিলাম, চুল এখনো ভেজা। অর্ণব থামলো, চামচটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে তাকালো ওর দিকে। হ্যাঁ, জ্বরটুকু বেড়ে গিয়েছিল, শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছিল আপনার। তারপর ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আই ওয়াজ টু মাচ কেয়ারফুল, আপনি অচেতন ছিলেন প্রায়। বিনিতার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট নড়লো, কিছু একটা বলতে গিয়ে আবার থেমে গেল। মুখে বিস্ময়, লজ্জা, কৃতজ্ঞতা সব মিলে অদ্ভুত অভিব্যক্তি। অর্ণব ওর চোখে চোখ রেখে একটু থেমে বলল, অবস্থা দেখে তো গোসল করানো ছাড়া উপায় ছিল না। বিনিতা গালের রক্তিম আভা লুকাতে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। অর্ণব হেসে ফেললো, তারপর বলল, তবে একটাই দুঃখ, আপনি কিছু মনে রাখেননি, নাহলে আমি এই যত্নে গোসল করালাম, তার একটা থ্যাংক ইউ তো প্রাপ্য ছিল, তাই না? বিনিতা মুখ ঢেকে ফেললো হাত দিয়ে। অর্ণব, অর্ণব চামচটা প্লেট থেকে তুলে নিয়ে বলল, এই অর্ণব বলার ভঙ্গিটাই কাল রাতে বারবার শুনেছে। একটু থেমে আবার যোগ করলো, বলছিলেন অর্ণব প্লিজ থাকুন, কোথাও যাবেন না। এই কথা শুনতে আমি আর যাওয়ার সাহস করিনি। বিনিতা কান পর্যন্ত লাল হয়ে উঠলো, ওর মুখ ঢেকে রাখা হাতটা চেপে ধরলো আরো শক্ত করে। টুকরো টুকরো কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে, কিন্তু কোনটা স্বপ্ন কোনটা বাস্তব বুঝে উঠতে পারছে না ও। অর্ণবের ফোন বাজছে, ও ঘরে নেই। বিনিতা উকি মেরে একবার দেখার চেষ্টা করলো কে ফোন দিয়েছে। স্ক্রিনে নাম ভেসে উঠেছে সাফিন। বিনিতা একবার ভাবলো কলটা রিসিভ করবে কিনা, পরক্ষণেই মনে হলো না থাক। কলটা কেটে যাওয়ার আগ মুহূর্তে অর্ণব টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কি কল দিয়েছে? সাফিন ভাই। আচ্ছা। অর্ণব ফোনটা হাতে নিয়ে দেখে কলটা কেটে গেছে ততক্ষণে। ও এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে হাসলো। ওর বিয়ে বলে কথা, এই কয়দিনে ওর যে বেশি এক্সাইটেড মনে হয় কেউ নেই। বিনিতা একটু তাকিয়ে বলল, রূপন্তী বলছিল কয়েকদিনের মধ্যে ডেট ফাইনাল হবার কথা। সেটা জানাতেই বোধহয় কল দিচ্ছে। অর্ণব কল ব্যাক করলো, কথা বলতে বলতে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। হ্যাঁ সাফিন বল। কেমন আছিস তোরা? আছে, বিনীতের শরীরটা খারাপ। কেন, কি হয়েছে? জ্বর এসছে। বেশি সিরিয়াস? এখন কি অবস্থা? রাতের বাড়াবাড়ি হয়েছিল, এখন মোটামুটি আছে। জানালিও না একবার? অর্ণব একটু থেমে গলাটা নিচু করলো। জানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না রে। সাফিন নিঃশ্বাস ফেললো। আচ্ছা ঠিক আছে, এখন যদি কিছু দরকার হয় বলিস, আমি উইল ট্রাই মাই বেস্ট। থ্যাঙ্কস রে। তারপর বল, ডেট ফাইনাল হলো? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার মানে এই সপ্তাহে? মাত্র 5 দিন বাকি। আচ্ছা, শুক্রবার ভালো দিন। যাক, কংগ্রাচুলেশনস বন্ধু, তোর এতদিনের অপেক্ষা শেষ হচ্ছে তাহলে। হ্যাঁ রে, বিশ্বাস কর এখনো সেই স্বপ্নই লাগছে। এক মুহূর্তের নীরবতা। অর্ণব চোখ রাখলো বিছানায় উল্টো হয়ে শুয়ে বই পড়তে থাকা বিনিতার দিকে, তারপর আস্তে করে বলল, আচ্ছা সাফিন, কারোর জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলাটা কি ভালোবাসা? ওপাশে সাফিন থমকে গেল, তারপর মৃদু গলায় বলল, ভালোবাসা না হলে কেউ এমন বদলাবে? অর্ণব কিছু বলল না। সাফিন এক মুহূর্ত পর বলল, কি ব্যাপার হঠাৎ এই কথা? ডক্টর অর্ণব এহসান কি প্রেমে টেমে পড়লেন নাকি? আমি জানি না। সাফিন বিজ্ঞদের মতো মাথা নাড়লো ফোনের পাশে। তোর অবস্থা তো দেখি গুরুতর। বিনিতাকে জানিয়েছিস? না, কিছু বলিনি এখনো। আগে সুস্থ হোক,
পরেরটা পরে দেখা যাবে। তুই না একটা অদ্ভুত মানুষ। এদিকে এতটা কেয়ার করছিস অথচ মুখে স্বীকার করছিস না যে ভালোবাসিস। অর্ণব হাসলো। প্রেম ভালোবাসা বুঝি না রে শাফিন, আমি শুধু চাই ওর যেন আর কষ্ট না হয়। অর্ণব থেমে গেল। ওর চোখে আবারও ঘনিয়ে এলো অপরাধ বোধের ছায়া। ওপাশে সাফিনও চুপ করে গেল কয়েক সেকেন্ড, তারপর নরম গলায় বলল, ভালোবাসা বুঝিস না বলেই তোর যত দ্বিধা। তুই যা করছিস সেটাকে আমরা ভালোবাসা নামেই ডাকি।